যে গত 15 বছরে 82,000 কোটি টাকা পাচার হয়েছে এবং 1.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ যেটা আদায়যোগ্য না। তার মানে প্রায় প্রায় 2.5 লক্ষ মানে 2,30,000 মানে 2,30,000,000 কোটি টাকা আমাদের কিন্তু খেলাপি ঋণ বা অথবা আদায়যোগ্য না অথবা পাচার হয়ে গেছে। ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠালে তো হাসিনা আক্তার আপনি হয়তো 2,000-3,000 পাউন্ড হয়তো পাঠাইতে পারবেন, কিন্তু যে টাকাগুলো বড় অ্যামাউন্টের টাকা আপনি অফশোর ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে আপনি লিগালি আপনি পাচার করার অনুমতি আপনি দিলেন বা দিচ্ছেন, এই টাকাগুলো তো আপনার ঢুকবে না মাননীয় প্রধানমন্ত্রী। সো আপনাকে এগুলো ভুল তথ্য দিচ্ছে। আপনাকে এখন এই মুহূর্তে আপনার এই ক্রাইসিসে বাংলাদেশ ব্যাংক বলেন, সেনাপ্রধান বলেন, পুলিশ প্রধান বলেন, চিফ জাস্টিস বলেন, ক্যাবিনেট সেক্রেটারি বলেন, সবাই আপনাকে এখন ভুল তথ্য দিচ্ছে এবং ভুল তথ্য দিবে। যে সরকার তো এখন হন্য হয়ে গেছে যে ডলার কিভাবে বাড়ানো যায়। ডলার যেভাবে বাড়ানো সরকার ইতিমধ্যে 5টা পদ্ধতি তারা অবলম্বন করেছে। একটা আমি যেটা বললাম, ঈদের আগে ডলার মানে প্রাইভেট ব্যাংকের সাথে ডলারের যে এক্সচেঞ্জ এবং সেটাতে 3700 কোটি ডলার তারা 90 দিনের জন্য সংগ্রহ করেছিল, আবার টাকাগুলো তাদের ফেরত দিয়েছে। পক্ষান্তরে এটা কি হয়েছে, তারা 3700 কোটি ডলার তার রিজার্ভে অ্যাড হয়েছে। IMF হয়তো শো করতে পেরেছে যে আমার রিজার্ভের পরিমাণ স্থিতি আছে বা বেড়ে গিয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে যখন আবার রিজার্ভ গুলো ব্যাংকগুলোকে আবার রিটার্ন দিয়ে দিয়েছে, তখন ব্যাংকের আবার ক্যাশ টাকা শর্ট পড়ে গিয়েছে। কারণ ব্যাংক তো বাংলাদেশ কারণ প্রাইভেট ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকাগুলো নিয়েছিল। এই কারণে কিন্তু এখন গ্রাহকরা যে ব্যাংকে যে টাকা পাচ্ছে না, তার মানে এই পদ্ধতিটা ব্যর্থ। সেকেন্ড হলো ডলার 110 টাকা থেকে 117 টাকা। আপনাকে যেমনটি বললাম, সবাই এখন ধারণা করছে যে ডলারের দাম আরো বাড়বে, সো আমি ডলার বিক্রি করবো না, সো তারা কিন্তু ডলার কিন্তু রেখে দিয়েছে। সো এই পদ্ধতিও ব্যর্থ। থার্ড হলো ইন্টারেস্ট রেটটা যে বাড়িয়ে দিয়েছে 14%। সরকার ভেবেছিল যে জনগণ টাকা বেশি রাখবে ব্যাংকে, কিন্তু জনগণ কিন্তু এই ভয়ে আতঙ্কে এখন কিন্তু তারা টাকা কিন্তু রাখছে না, উল্টা আরো তারা টাকা উঠিয়ে নেওয়ার হিড়িক করছে। আর ব্যবসায়ীদের তখন সরকারের উদ্দেশ্য ছিল যে তাহলে ব্যবসায়ীরা কম ঋণ নিবে। তা ব্যবসায়ীদের যদি আপনি কম ঋণ দেন 14% ইন্টারেস্টে, তাহলে আপনার তো ব্যবসা তো তাহলে আলটিমেটলি হ্যাম্পার হবে, তাহলে ঠিক মতো তারা ইম্পোর্ট করতে পারবে না এবং তাদের বিজনেস হ্যাম্পার হবে এবং আলটিমেটলি এটা ইকোনমিতে এফেক্ট হবে। আর আরেকটি যেটা পদ্ধতি হলো যে রেমিটেন্সের যে 2.5% যে প্রণোদনা দেওয়া হয়, এই শুধু আমি মনে করি যে এই সরকার যে পদ্ধতিগুলো নিয়েছে এর ভিতরে একটা পদ্ধতিটা কাজ করছে, যে 2.5% প্রণোদনা দেওয়ার কারণে অনেকে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছে। এটা মানে যে প্রণোদনাটা দেওয়া হয়েছে এটা কিন্তু পর্যাপ্ত না। সর্বশেষ আমাদের সেকেন্ড টার্মের যে আলোচনার বিষয়বস্তু অফশোর ব্যাংকিং সম্পর্কে সবাই ধারণা নেই। অফশোর ব্যাংকিংটা কি? অফশোর ব্যাংকিংটা আমাদের আগে ছিল না। এই সরকার গত 1 মাস এই ডলার ক্রাইসিসের কারণে ওনারা আইন তৈরি করেছে এবং অফশোর ব্যাংকিং তারা ইন্ট্রোডিউস করেছে। কিন্তু আমি মনে করি এই যে আমাদের যারা বিদেশে যারা আছে যে টাকাগুলো পাচার হয়, আমার যে আলোচক ভাই যেটা বললেন ওই যে রুবেল ভাই, উনি যেটা বললেন যে টাকাগুলো পাচার হচ্ছে, এটা কিন্তু সত্য। সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগের যে ইলেকশন আগে যে গবেষণা ছিল, সেখানে কিন্তু তারা বলেছিল যে গত 15 বছরে 82,000 কোটি টাকা পাচার হয়েছে এবং 1.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ যেটা আদায়যোগ্য না। তার মানে প্রায় প্রায় 2.5 লক্ষ মানে 2,30,000 মানে 2,30,000,000 কোটি টাকা আমাদের কিন্তু খেলাপি ঋণ বা অথবা আদায়যোগ্য না অথবা পাচার হয়ে গেছে। সরকার যেটা আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা হলো যে অফশোর ব্যাংকিংটা কি? অফশোর ব্যাংকিংটা হলো আগে যারা টাকা পাচার করতো এই টাকাগুলো আমাদের যে বিদেশি যে ব্যাংকগুলো আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, হংকং সাংহাই ব্যাংক বলেন, ওদের অফশোর ব্যাংকিং আছে। ওরা তখন এই টাকাগুলো অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনার ইউকে অথবা কানাডা অথবা আমেরিকাতে যদি আপনার বিজনেস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়, তাহলে ওই দেশ কিন্তু আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না যে এই টাকাটা কোথা থেকে আসলো, অ্যাজ ইফ এটা এই যে বিজনেসেরই পার্ট। এই সরকারগুলো এগুলো জেনে শুনে করে, ইচ্ছা করে করে, যাতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে দুর্নীতির টাকাগুলো যাদের যে টাকা বেশি হচ্ছে, যে পাচার হচ্ছে, তারা কিন্তু এই সহযোগিতাগুলো করে। এবং এই সমস্ত দেশ কিন্তু আইন কানুন গুলো কড়া করা হলো আমাদের জন্য। এই ধরেন আপনার জন্য, আমার জন্য, আপনার বাবা অসুস্থ, আপনি 2,000 পাউন্ড পাঠাবেন বা 5,000 পাউন্ড পাঠাবেন, আমি কিন্তু অফশোর ব্যাংকিং এর মাধ্যমে পাঠাতে পারবো না, কারণ তারা আমার কাছে নিবে না, এই পরিমাণ কিন্তু খুব কম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাঠানো লাগে লিগাল চ্যানেলে। অথবা আপনার ছেলে ইউকের কোনো ইউনিভার্সিটিতে পড়ে, তখন আপনার দেখবেন যে যদি আপনি $1 পাঠাতে চান, তাহলে আপনার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে আপনাকে লিগাল চ্যানেলে পাঠাতে হবে।
তার মানে আমরা যারা ক্ষুদ্র, আমরা যারা ছোট, এদের ক্ষেত্রে শুধু আইন। এখন এই অফশোর ব্যাংকিংটা কিভাবে ব্যর্থ হবে? ব্যর্থ হবে সরকার ভাবছে, কারণ কোন স্বৈর শাসক যখন ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতার দ্বার পর্যন্ত যখন আসে, তখন উনার যারা স্টেক হোল্ডার থাকে তখন তাকে ভুল ইনফরমেশন দেয়। ভুলে, আপনার কি খেয়াল আছে ইরাকের প্রেসিডেন্টকে, ইরাককে যখন ক্ষমতাচ্যুত করা হয়, তখন মিত্র বাহিনী যখন আক্রমণ করলো, তখন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরাকের যে ইনফরমেশন মিনিস্টার ছিল, এই মুহূর্তে আমার নাম মনে নাই, তখন আমরা বিবিসি, সিএনএন সব জায়গায় দেখলাম যে মিত্র বাহিনী বাগদাদে ঢুকে গিয়েছে এবং বাগদাদ দখল করে ফেলেছে। তখন উনি তার 1 সপ্তাহ আগের ভিডিও উনি প্রকাশ করলেন, করে বললেন যে এটা প্রশ্নই আসে না, বাগদাদ শহরকে ঢোকার দূরের কথা, বাগদাদ এয়ারপোর্টে নামলে তাদের আমরা দাঁত ভাঙা জবাব দিব। এই বক্তব্য যখন আমরা মিডিয়াতে দেখলাম, তার 2 ঘন্টা পরে দেখি আমাদের বিবিসি, সিএনএন বাগদাদ শহরে সমস্ত জায়গা মানে মিত্র বাহিনী কন্ট্রোলে। সাধারণত স্বৈর শাসক যখন ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতাচ্যুত দ্বার প্রান্তে যায়, তখন কিন্তু এই সমস্ত স্টেক হোল্ডার গুলো ওনাকে মিথ্যা তথ্য দেয়। আমার ধারণা বাংলাদেশ ব্যাংক হয়তো তাকে বলেছে যে ম্যাডাম বা স্যার, আপনি অফশোর ব্যাংকিং এর আইনটা করেন, তাহলে আপনাকে বিদেশ থেকে আমরা ডলার এনে দিতে পারবো। হাসিনা আক্তারের সমস্যাটা কি? সমস্যা হলো যে টাকা পাচার কিন্তু আরো বেশি হয়ে যাবে। তার মানে আগে টাকাটা পাচার হতো বিদেশি ওই ব্যাংকের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে। এখন আপনি আপনার ব্যাংকে অ্যালাউ করছেন যে সমস্ত আপনার যারা যে লেসপেন্সার আছে, তারা কিন্তু টাকাটা পাচার করবে। এবং হাসিনা আক্তার, আপনি ইউকেতে আছেন, মারুফ ভাই জার্মানিতে আছেন, আপনি যদি ইউকেতে যদি আপনি 2000 বা 3000 পাউন্ডের বেশি যদি টাকা পাঠাতে চান লিগাল চ্যানেলে, আপনাকে কিন্তু আইডি দেখানো লাগে এবং আপনাকে প্রুফ অফ ইনকাম কিন্তু দেখানো লাগে। যে আপনি যদি 10,000 পাউন্ড যদি একবারে পাঠাতে চান, তাহলে দে উইল আস্ক যে আপনার এটা ইনকাম সোর্স কি। তার মানে আপনার এই টাকাটা বাংলাদেশ থেকে চলে যাবে। আর আপনি আপনি বিদেশে অফশোর ব্যাংকিং এর অ্যাকাউন্ট খুললে ওই দেশের কিন্তু আইন কিন্তু আপনাকে মানতে হবে। আপনি আপনি যেটা এখন ভাবছেন ব্রিটিশ আমেরিকা, সেটা 300 বছর আগে আগে ভেবেছে। তার মানে আপনার টাকাটা ব্রিটেনে ঢুকবে, কিন্তু ব্রিটেনে আপনার ব্যাংকের মাধ্যমে অফশোর ব্যাংকিং এ যখন আপনি টাকা পাঠাতে যাবেন, তখন আপনি ইউকে এর আইন কমপ্লাই করতে পারবেন না, আপনি তখন কমপ্লায়েন্সে পড়ে যাবেন। তার মানে আপনার টাকা বাংলাদেশ থেকে বেরিয়ে আসবে, কিন্তু আলটিমেটলি কিন্তু ডলার কিন্তু ঢুকবে না। সো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি অ্যাডভাইস দিচ্ছি একজন অ্যাডভাইজার হিসেবে, আপনাকে বাংলাদেশ ব্যাংক যেটা ভুল তথ্য দিচ্ছে, এবং এই $55 যেটা খরচ করছে আমাদের মারুফ মল্লিক ভাই যেটা বললেন, এটা আসলে প্রমোদ ভ্রমণ, এটা আসলেই আক্ষরিক অর্থে প্রমোদ ভ্রমণ। ওখানে যাবেন, ছবি উঠাবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন, করমর্দন করবেন, হ্যান্ডশেক করবেন, করে আমাদের যারা প্রবাসীদেরকে এগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে যে তোমরা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাও। তো অফশোর ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠালে তো হাসিনা আক্তার, আপনি হয়তো 2000-3000 পাউন্ড হয়তো পাঠাইতে পারবেন, কিন্তু যে টাকাগুলো বড় অ্যামাউন্টের টাকা আপনি অফশোর ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে আপনি লিগালি আপনি পাচার করার অনুমতি আপনি দিলেন বা দিচ্ছেন, এই টাকাগুলো তো আপনার ঢুকবে না মাননীয় প্রধানমন্ত্রী। সো আপনাকে এগুলো ভুল তথ্য দিচ্ছে। আপনাকে এখন এই মুহূর্তে আপনার এই ক্রাইসিসে বাংলাদেশ ব্যাংক বলেন, সেনাপ্রধান বলেন, পুলিশ প্রধান বলেন, চিফ জাস্টিস বলেন, ক্যাবিনেট সেক্রেটারি বলেন, সবাই আপনাকে এখন ভুল তথ্য দিচ্ছে এবং ভুল তথ্য দিবে। কারণ আপনার ক্ষমতার শেষ প্রান্তে, এবং যে কোনো সময় আপনি জনগণের একটা ধাক্কা পেলে, আপনি জনগণের যে সংবিধানের প্রদত্ত আর্টিকেল 7 এর যে ক্ষমতা, সেই জনগণ তাদের ক্ষমতা আপনার কাছ থেকে আবার কেড়ে নিবে এবং তাদের ক্ষমতা আপনার কাছ থেকে আবার ফিরিয়ে নিবে। আপনার স্টেক হোল্ডার যাদেরকে আপনি বেনিফিট দিয়েছেন, তারা বিষয়গুলো বুঝতে পেরেছে এবং তারা আপনাকে এই ভুল তথ্যগুলো দিচ্ছে। ধন্যবাদ।